বলার কথা যে 25/9 গত মাসের 25/9 2025 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশান এসছে। আর কাল হচ্ছে সেই 25/9, এই 25/10/2025 কাল হচ্ছে 25/10/2025। এই দীর্ঘ এক মাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 1% প্রসেস কিন্তু এগোয়নি, ইচ্ছে করে এগোনো হয়নি। পুজোর ছুটির দিন, যেদিন পুজোর ছুটি পড়বে প্রত্যেকটা অফিসে সেই দিনই রাতে 7টার সময় তড়িঘড়ি নোটিফিকেশান জারি করা হলো, কিন্তু এক মাসে সেই নোটিফিকেশানের প্রোগ্রেস ইজিক্যাল টু 0। প্রোগ্রেস হয়নি। দিকে দিকে 2 বছরের ডিএলএড এবং টেট উত্তীর্ণরা অপেক্ষায় তারা নাজেহাল। অনেক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা যারা পুরো ডিপ্রেশনে পড়ে গেছে। আজও আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, যারা এতদিন লিড করে এসছে, এতদিন ব্যানার পোস্টার প্লাকার্ড তৈরি করে এসছে, তাদের কথা আজ শুনলাম, একজন বন্ধুর কথা। তো সে পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত, এবং সে কথা বা সে লেখা না দেখলে বোঝা যাবে না। আজকে অনেক মেধার সম্পন্ন অনেক জিনিয়াস ক্যান্ডিডেট আছে যারা অন্য পেশায় যায়নি, হয়তো অন্য পেশায় গেলে ভালো কিছু করতে পারত। যেহেতু ডিএলএড করে টেট উত্তীর্ণ হয়েছে, প্রত্যেকের মধ্যে একটা প্যাশন থাকে। তো সেই জায়গায় এতদিন অপেক্ষা করার পর এই যে একটা টাইমে এসে কিন্তু আমরা মানসিকভাবে সবাই অসুস্থ হয়ে পড়েছি, ম্যাক্সিমামও যার পরিণতি আজকে ডিপ্রেশনে ভোগ করছি আমরা প্রত্যেকেই না যাই, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আর মানসিকভাবে আমরা কিন্তু ভালো নেই। আজকে এক মাস হয়ে গেল, নোটিফিকেশান দেওয়া হলো, এক মাসে কিছুই এগোয়নি। একটা অন্তত ফর্ম ফিল আপগুলো শুরু হতে পারতো, এক মাসে ফর্ম ফিল আপগুলো শেষ হওয়ার মুহূর্ত হতো, শেষ দিকে হতো। তো কবে শুরু করবে? এটা নিয়ে কি নাটক হচ্ছে আমাদের নিয়ে? আজকে বারে বারে বলতো সরকার শূন্যপদ দিলে 3 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করে দেবো আমি। প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি এই কথাটাই বারে বারে বলতেন যে 3 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট। উনি কাদের জন্য অপেক্ষা করছেন? এরপরে আইনি জটিলতা তৈরি হবে, কারণ দেখাবে জটিলতার জন্য নিয়োগ করতে পারছি না। আমাদের 23 জেলা টেট উত্তীর্ণদের বলবো, এই বিচার যদি চান তো রাজপথে নামতে হবে। এমনি আমাদেরকে মেরে দেওয়া হয়েছে অলরেডি 13,421টি ভ্যাকান্সি। কার হবে না কেউ জানে না, তাও পুরোটাই বাংলা মিডিয়ামের নয়, এর মধ্যে হিন্দি উর্দু সব ঢুকে আছে। ভ্যাকান্সি বাড়ানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে জানানো হবে, কর্মসূচি পালনো হবে, কিন্তু ফর্ম ফিল আপ করে রাখলে কিন্তু কোনো ক্ষতি নেই। কে বৈধ কে অবৈধ প্যানেল হলেও বাদ চলে যাবে। প্যানেল হলেই কোনো কোর্টের অর্ডারে বাদ চলে যাবে, সেটা পরে দেখা যাবে। আগে ফর্ম ফিল আপটা তো শুরু হবে। আর কত অপেক্ষা? 18-20 সেশন ডিএলএড যারা 18-20 সেশনে যারা ডিএলএড করেছিল, তারা আজও পর্যন্ত কোনো নিয়োগে যুক্ত কোনো দিন টেট উত্তীর্ণ হয়েছেন যে 2022 সালে 18 থেকে বসে 2022 সালের ডিসেম্বর মাসে টেট দিয়েছে। তারা কোনো নিয়োগ নোটিফিকেশানে কিন্তু কোনো দিন সুযোগ পায়নি। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? কথাগুলো হয়তো স্বাভাবিক লাগছে, কিন্তু যারা আমরা এই পেশায় আসার চেষ্টা করছি, তাদের যে মানসিক স্বাস্থ্য যে কী অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। আপনাদের প্রত্যেকের বুকে যদি বঞ্চনার আগুন জ্বলে, পরিষ্কার কথা বলছি, ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে রাজপথে আসুন। শত প্রতিকূলতা থাকবে। আর যারা শুধু ইন্টারভিউয়ের পড়ার জন্য যারা কোনো আন্দোলনে আসছে না, তাদের মতো তারা যে এই কাজটা করছে, এর থেকে খারাপ কিছু হতে পারে না। এর থেকে খারাপ কিছু হতে পারে না। আজকে ইন্টারভিউ পড়ুন, বারবার একটা কথা বলছি, ইন্টারভিউ পড়ুন। যদি নিজের স্বপ্ন পূরণ করতে চান,
দ্রুত আমাদের ফর্ম ফিল আপ এবং ভ্যাকান্সি বাড়ানোর লড়াইয়ের রাজপথে আসুন। অনেক ক্যান্ডিডেট যারা প্রথম দিকে আসতো, এখন কিন্তু দেখতে পাচ্ছি না। আজকে যদি 40,000 ডিএলএড থাকে, যদি 10,000 আমরা যদি আমাদের ন্যায্য দাবিতে পথে নামি, আমরা কিন্তু সেই দিন কিন্তু আমাদের ন্যায্য দাবি মানে আদায় করে কিন্তু বাড়ি ফিরতে পারবো। আজকে সব দিকে হচ্ছে, দিকে দিকে সবকিছু হচ্ছে, দিকে দিকে সবকিছু হচ্ছে, শুধু নিয়োগ হচ্ছে না। কি হচ্ছে দেখুন তো, একটু সংবাদ মাধ্যমে দেখুন তো কি হচ্ছে, সংবাদ মিডিয়া কি দেখাচ্ছে। যারা উন্নত দেশগুলো একটু পড়বেন, উন্নত দেশগুলোর অবস্থা কি হচ্ছে, উন্নত দেশগুলো কি করছে। তাদের এলিমেন্টারি এডুকেশন এত জোর দিয়ে তারা পড়ায়, এলিমেন্টারি এডুকেশনটা তারা পুরোপুরি খুব গুরুত্বপূর্ণ ভাবে। আর এলিমেন্টারি এডুকেশন যারা শিক্ষক, তাদের স্যালারিও কিন্তু বেশি উন্নত দেশগুলোতে। আর আমাদের দেশে কি অবস্থা তৈরি হচ্ছে, 1,00,000 স্কুল, শিক্ষক শূন্য। রাজ্যে প্রায় 5,000-এর কাছে শিক্ষক শূন্য। সেখানে 3 জন করে শিক্ষক দিলেই তো 15,000 ভ্যাকান্সি। এখানে খেলা হচ্ছে এগুলো আমাদের নিয়ে। আজকে ভালোভাবে বাঁচতে চেয়েছি আমরা, তো কোনো এমএলএ এমপি হতে চাইছি না। একটা ভালোভাবে বাঁচতে চেয়েছি, মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে চেয়েছি আমরা। এরপরেও দেখুন, একটা কথা বলি, বিধানসভা অভিযান যেমন হয়েছিল, বারাসাত অভিযান যেমন হয়েছিল, প্রাইমারি পর্ষদ অভিযান যেমন হয়েছিল, প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত ভাবে রাজপথে নামতে হবে। একদিন দুদিন নয়। আমাদের বুকে আগুন জ্বলে না? বুকে আগুন জ্বলে না যে এতদিন এতদিন ফেলে রাখে কি করে? যারা রাজপথে আসবে না, তারা সত্যি কথা বলতে কি অন্যায় দেখেও তারা সহ্য করে নেয়, তারা অন্যায়কে সাপোর্ট করে আমার মনে হয়। আজকে ভাবুন তো, 2022 সালের টেট, একটা ফ্রেশ টেট কত বছর পরে হয়েছিল? হিসেবগুলো দেখুন তো। পেটে খিদে থাকলে রাজপথে আসবেন। 2017 টেট হয়তো 21 সালে হয়েছিল, কিন্তু নতুনরা কিন্তু কেউ যুক্ত হতে পারেনি। তাহলে খাতা কলমে দেখা যাচ্ছে 2017 টেটের দীর্ঘ 5 বছর পর 2022 সালে টেট হয়। আর শেষ নিয়োগ হয়েছিল 2022 সালে। প্রাইমারি শিক্ষক নিয়োগ কারা নিয়োগে অংশগ্রহণ করেছিল? 2017 ও 2014 টেট উত্তীর্ণদের নিয়ে। তাই এই অনিয়মিত নিয়োগ মানে নিয়োগ, এই যে ভ্যাকান্সি, এটা কি সম্ভব? এটা প্রত্যেকবার যদি নিয়োগ হতো, এই 13,000 ভ্যাকান্সি ঠিকই ছিল। কিন্তু প্রত্যেকবার নিয়োগ হয়? আমরা প্রত্যেকেই চাকরি করবেন, প্রত্যেকেই স্বপ্ন পূরণ করবেন, কিন্তু প্রত্যেকেই রাজপথে নামবেন না। সরকার বিরোধী তো আমরা কেউই নয়, কিন্তু দিনের পর দিন যে খিদে, এই মানে এই খিদে যে আপনি সহ্য করতে পারবেন বাড়িতে বসে বসে? যারা ভাবছেন যে এই এমনি এমনি হয়ে যাবে, যেমন নোটিফিকেশন এসেছিল এমনি এমনি হয়েছে, নোটিফিকেশন কেউ বলতে পারবে? নোটিফিকেশনটা এমনি এমনি হয়েছে? এত ব্যস্ততার সাথে নোটিফিকেশন কি কারণে দেয়া? আমাদের যে ন্যায্য দাবিতে আন্দোলন, দিকে দিকে যে আন্দোলন গড়ে তোলা, দিকে দিকে বিক্ষোভ গড়ে তোলা, সেটা আটকানোর জন্য। আর সেই জায়গায় কিন্তু আপনারা পাটা দিয়েছেন। পরে বুঝবেন, এই ভুলটা পরে বুঝবেন। প্রত্যেকেই আমরা সত্যি কথা বলতে কি, আমরা দ্রুত কর্মসূচির ডাক দেবো। যদি আজকালের মধ্যে যদি পর্ষদ ফর্ম ফিল আপ না শুরু করে, আমাদের লড়াই কিন্তু আমরা করব। প্রত্যেকে আসবেন কিনা কমেন্ট করুন। মারবে মারুক, মারবে মারুক, তুলে নিয়ে যাবে তুলে নিয়ে যাক, থানায় আটকে রাখবে আটকে রাখুক, কিন্তু ন্যায্য দাবিতে লড়াই হবে। বেঁচে মরে থাকার মতো অবস্থা। আজকে দিকে দিকে প্রত্যেকেই ভালো আছে, প্রত্যেকেই ভালো আছেন। যারা আমাদের আন্দোলন যারা আটকায়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, তারা প্রত্যেকে স্বাভাবিক জীবনে আছে। তারাও নিজেরা চাকরি করছেন, ভাইফোঁটা নিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে বড় বড় বক্তব্য রাখছেন। তারা প্রত্যেকেই ভালো আছেন, তারা নিজের নিজের জায়গায় ভালো আছেন, সন্তানকে অন্য স্কুলে পড়াচ্ছেন, টাইমলি বিয়ে করছেন। পুলিশ প্রশাসন দেখুন, ভালো করে দেখুন, সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছেন, তারা স্বাভাবিক জীবন যাপন করছেন, তাদের কর্ম তারা করছেন। কিন্তু আমরা কি আমাদের ন্যায্য যে আমাদের যে জায়গাটা, আমরা কেন সেটা নিয়ে কম্প্রোমাইজ করব? শুধু কি দেখতে থাকবো আমরা সবকিছু? আজকে শিক্ষক নিয়োগের জন্য রাজপথে আন্দোলন করতে হবে। তাতে পুলিশ বাধা বাধা দেবে, পুলিশ টানতে টানতে থানায় নিয়ে যাবে। এটা কেমন ভাবুন তো, একটা গণতান্ত্রিক সিস্টেমে একটু ভাবুন তো। আজকে এই কলকাতা শহর এক সময় ব্রিটিশদের একটা সোনার সহজ শহর ছিল। এটা এটা স্বর্ণভূমি ছিল কলকাতা। কলকাতা শহর রাজধানী এমনি হয়নি। এই রাজধানীটা এমনি এমনি হয়নি। এখানে একটা সব দিক থেকে এগিয়ে ছিল এই কলকাতা শহর, এই ওয়েস্ট বেঙ্গল।
আজকে ন্যায্য দাবিতে যদি পথে আসতে পারেন অবশ্যই কর্মসূচির ডাক দেওয়া হবে। আর এবারে প্রত্যেকে আসার চেষ্টা করুন। একদল আছে সত্যি কথা বলতে কি কিছু স্বার্থপর আছে, অবভিয়াসলি কিছু স্বার্থপর আছে যেগুলো দেখতে পাই আমরা চোখের সামনে। আজকে আমি একটা কথা শুনছিলাম যে ইংরেজরা যখন সিরাজউদ্দৌলাকে যখন এই কথাটা লোককথা হতে পারে, তো সিরাজউদ্দৌলাকে যখন নিয়ে যাচ্ছে প্রথম তো ওরা হুগলিতে এসেছিল, তো ওরা এসে বাঙালিদের অবস্থা, ইন্ডিয়ানদের অবস্থা ওরা প্রথমটা অতটা বুঝতে পারেনি। কিন্তু সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাচ্ছে বা ওকে উপরে যখন আক্রমণ হয়েছে, ওকে যখন ধরে নিয়ে যাচ্ছে ইংরেজরা, তখনও কিন্তু খুব শক্তিশালী এমন নয়। তো অন্যান্য বাঙালিরা কিন্তু দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারছে, দেখছে। হয়তো সে সময় যদি কেউ ইট পাটকেল নিয়ে তাদেরকে অ্যাটাক করতো, হয়তো ইংরেজরা ভয়ে পালিয়ে যেত। ঠিক আছে, সেই ইংরেজরা হয়তো ভয়ে পালিয়ে যেত সেদিন। ইংরেজরা ধীরে 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 তারা দেখলো এরা বোকা, এরা নিজের স্বার্থে চলে, তাই 200 বছর রাজত্ব করলো তারা। 200 বছর রাজত্ব করলো। ভেবে দেখেছেন বিষয়গুলো? 200 বছর রাজত্ব করলো। তারপরে বাংলা মহারাষ্ট্র সশস্ত্র সংগ্রাম গড়ে তুললো, তুলে ইংরেজদের তাড়ানোর জন্য ব্যবস্থা করলো। বাঙালি শুরু করেছিল প্রথম, কিন্তু দেরিতে বুঝলো। 200 বছর অলরেডি রাজত্ব করলো, আমাদের দেশের সমস্ত ধনসম্পদ লুটপাট করে নিয়ে চলে গেল। আমরা বুঝলাম কিন্তু অনেক পরে বুঝলাম। আজকে সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, সবাই যদি সেই সময় অ্যাটাক করতে নামতাম, ইংরেজরা কিন্তু এগোতে পারতো না, ভয় পেত যে এদের মধ্যে ইউনিটি আছে। কিন্তু সেই জায়গাটা সেদিন তৈরি হয়নি, তাই 200 বছর রাজত্ব করলো এবং তার সেই তাদেরকে তাড়াতে গিয়ে অনেক তরুণ প্রাণ, অনেক মহাপুরুষের জীবন উৎসর্গ করতে হয়েছিল। ঠিক আছে, আমার আমি কথাটা এই কারণেই বলছি যে আমরা যদি নিজেরাই যদি একটু বুঝতাম, নিজেরা যদি একটু নিজের জায়গা থেকে বুঝতাম যে কেন এই দিদির অবহেলাটা হবে, কেন হবে অবহেলাটা। আমরা প্রাইমারি বোর্ডের আন্ডারে আমরা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছি, ভালো টাকা খরচ করে ডিএলএড প্রশিক্ষণ নিয়েছি। পরবর্তীকালে রাত জেগে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগিয়ে নিজেকে যোগ্যতা প্রমাণ করিয়েছি টেট পাস করে। টেটটা কেন ইম্পর্টেন্ট এখন সবাই তো দেখতে পাচ্ছে। তারপরেও 3 বছর অপেক্ষা করে আছি, নোটিফিকেশন আসলো, সে নোটিফিকেশন এসে 1 মাস পেরিয়ে গেল। এগুলো অবহেলা নয়? আপনাদের বুকে আগুন জ্বলে না এগুলো শুনলে? কি হচ্ছে এগুলো? আজকে প্রত্যেকেরই, আজকে পার্থজিতের বাবা মারা গেল, বাবা দেখতে পারেনি। আমি গেছিলাম, আমাদের বেশ কয়েকজন আমরা আমি হসপিটালে গেছিলাম, গিয়ে হসপিটাল থেকে সেদিন দেখে আসলাম। তো পরের দিন বাবা মারা গেছে পার্থর। সেদিন সুহাস অনিমেষরা গেছিল, মারা গেছে। তা আমি পরের দিন যখন দাহ করছিল, আমি শ্মশানে গেছিলাম দেরিতে। তো শ্মশানে গিয়ে একটাই কথা দিদি কান্নাকাটি করছিল যে বাবা, যে আমাকে বলছিল যে বাবা খুব বলতো যে তোরা ওই এত মানে তোদের কবে হবে আর, আজকে কবে হবে, এই এতদিন তোরা রাজপথে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কাজ করে যাচ্ছে। তার বাবা কিন্তু দেখে যেতে পারলো না ছেলের সফলতাটা জীবনে। সেই বাবা, এই বাবা জিনিসটা কিন্তু আর জীবনে দেখতেও পাবে না। ওর জীবন, ওর বাবা মানুষটা হারিয়ে গেছে, মানে ওর জীবনে আর কোনো বাবা আর পৃথিবীতে এইরকম মানুষ হবে না। তো আমাদের যে কারোরই বাবা এরকম ভাবে চলে যেতে পারে। আমার নিজের বাবা অসুস্থ, চোখ মুখ ফুলে গেছে, এখনো জঙ্গল করছে, শুধু বারে বারে বলছে একটা কিছু হয়ে গেলে আর জঙ্গলে যাব না, যে তোর একটা কিছু হলে জঙ্গলে আর মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যাব না। তো এইরকম জায়গাগুলো তৈরি হচ্ছে, কিন্তু এরকম জায়গাগুলো তৈরি হচ্ছে, কিন্তু যারা আমাদেরকে দেবে, যাদের গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে যাদেরকে বসানো হয়েছে, তারা কিন্তু অবহেলা করছে আমাদেরকে নিয়ে। তারা কিন্তু অবহেলা করে যাচ্ছে, তাদের জীবনধারা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করতেই পারি। তাদের জীবনধারাগুলো, ব্যাকআপ গুলো দেখুন, তাদের সন্তানরা কোথায় পড়ছে দেখুন। আজকে শুধু রাজ্য নয়, দেশের পরিস্থিতি দেখুন ভালো করে। প্রত্যেকটা যারা এই রাজনীতিতে আছে, প্রত্যেকজনের ব্যাকআপটা দেখুন আপনারা, পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে মন্ত্রী লেভেল পর্যন্ত সিস্টেম কোন দিকে যাচ্ছে। আগে হিউম্যান রিসোর্স, যেটা এই মানব সম্পদকে তো কাজে লাগানো উচিত, কিন্তু ব্যক্তি স্বার্থে এখন সবকিছু চলছে। আর চ্যানেলগুলোও হয়েছে সেই রকম, এই পার্টিকে এই বলেছে, আপনি কি বলছেন, অন্য পার্টি, তারপর অন্য পার্টি কি বলছে, সব আলাদা করে ধরছে, এইগুলোই সারাদিন চলছে। কিন্তু কেউ একবার দেখাচ্ছে না যে ভগ্ন
মানে প্রত্যেকটা প্রাইমারি স্কুলগুলো থেকে ছিদ্র হয়ে জল পড়ছে, এই জিনিসগুলো কেউ তুলে ধরছে না। প্রত্যেকটা প্রাইমারি স্কুল, কটা প্রাইমারি স্কুল ইতিমধ্যে তৈরি হয়েছে? এই প্রাইমারি শিক্ষা মানে এই যে অবৈতনিক বিদ্যালয়, এ শুধু মানে এই আমলে নয়, এই বাম আমলেও কিন্তু একই অবস্থা, লাস্টের দিকে এক অবস্থা হয়ে এসছে, আর এখন আরো তীব্রতর হয়েছে। 5,000-এর মতো গায়ে স্কুল শিক্ষক শূন্য। আজকে কোনো নেতা মন্ত্রী, শাসক বলুন বিরোধী বলুন, কোনো নেতা মন্ত্রীর সন্তানরা কিন্তু এই স্কুলের উপর ভরসা করে না। এই স্কুলের উপর ভরসা করে কারা? এই গরিব মেহনতি, চায়ের দোকানদার, রিক্সাওয়ালা, তাদের সন্তানরা ভরসা করে অবৈতনিক বিদ্যালয়। বিহারে তো প্রাইমারি স্কুল ভালোই চলছে, বাংলায় চলছে না কেন? শিক্ষার্থী কেন ভর্তি হচ্ছে না? সে জায়গাটাও দেখতে হবে। সবাই সব দিকে আছে, কিন্তু এই দিকে কিন্তু কারোর লক্ষ্য নেই। আজকে আমার বাবাটা, আপনার বাবাটা, যার বাবা হারিয়েছে, দেবী লাইভ দেখছে, দেবীর বাবাও কিছুদিন আগে মারা গেছেন, পার্থর বাবা মারা গেছেন, অদিতির বাবা অসুস্থ, বেড একদম শয্যাশায়ী হয়ে রয়েছে, ভেলোরে যাবে ভেলোরে যাবে বলছে দেখাতে, কিন্তু সেই অর্থ নেই তার কাছে। এরকম দিকে দিকে অনেক বাবারা কিন্তু অসুস্থ, অনেক মায়েরা কিন্তু অসুস্থ। আজকে একভাবে পড়ে আছে, না পাচ্ছি ছাড়তে, না পারছি বেজের থেকে বসে থাকতে। একটা অন্যরকম একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে নিজের মনের মধ্যে। আজকে প্রত্যেকের কথা বলি আমি, যে প্রত্যেকে যদি সত্যিই বঞ্চনার শিকার হয়, আর যারা আসবে না তাদেরকে বললাম, ইংরেজদের গল্প করলাম আমি, সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন উকি ঝুঁকি মেরে জানালার আড়াল থেকে, ছাদের উপর থেকে উকি ঝুঁকি মেরে যারা দেখেছিল তারাই, যারা আসবে না এরপর রাজপথে। আসুন একসাথে ন্যায্য দাবিতে রাজপথে নামবো আমরা। আমরা কোনো সরকার বিরোধিতা কাজ করতে যাচ্ছি না, সরকারকে বিড়ম্বনায় ফেলতে যাচ্ছি না। নিজে বেঁচে থাকতে যেটুকু ন্যূনতম সম্মান দরকার, যে এতদিন মানে 8 বছরের যে অপেক্ষা অনেকের মধ্যে রয়েছে, সেইটা পরিপূর্ণতা আনতে আমরা যাচ্ছি। আমরা প্রাইমারি শিক্ষক হলে আমরা কোনোদিন ঝামেলা করব না, বা এরকম লাইক করেও কোনো কিছু বলবো না। আমরা তখন শিক্ষক হয়ে শিক্ষার্থী কিভাবে গড়ে তুলতে হবে সেই কাজটাই করব। আজকে যারা ক্যান্ডিডেট, যারা পুরনো ক্যান্ডিডেট অনেক আছে, ভ্যাকান্সি না বলে তারা হারিয়ে যাবে। অনেকের 39 বছর 40 বছর কাটায় কাটায় হয়ে রয়েছে, এবার না হলে আর হবে না। তার জীবনেই শিক্ষক শিক্ষিকার স্বপ্নটা পূরণ হবে না। অনেকের তো বয়স পেরিয়েই গেছে অলরেডি। ঠিক টাইম হলে কি এটা হতো? কোনো কিছু কি সঠিক টাইমে হচ্ছে? ভোটটা কিন্তু সঠিক টাইমে হবে, এবং দ্রুত মন্ত্রী পরিষদ ও ক্যাবিনেট পরিষদও গঠন হবে। ওরা কথা দিয়েছিল, হ্যাঁ ওরা কথা দিয়েছিল, কিন্তু কথা রাখতে পারেনি। পর্ষদে চলুন। আর একটা কথা বলবো, আপনারা যেটা ভাবছেন পরবর্তীকালে যারা অন্য ট্রেনিং নিয়ে পরবর্তীকালে যারা ডিএলএড করছে, দেখুন আমাদের নিয়ে আমরা বিভিন্ন আইনি পদক্ষেপ নেব নিজেদের ডিএলএড টেট উত্তীর্ণদের স্বার্থে। এবার যারা যা আমাদের নামে যা বলুক না কেন, সেটা আমরা কান দেবো না। ডিএলএড টেট উত্তীর্ণ যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ফান্ডিংটা করুন। প্রত্যেকেই, কোনো কথা হবে না। দেখুন শেষ পর্যন্ত কি করতে পারি, মনে থেকে যাবে এটুকু বলবো। চেষ্টার কোনো ত্রুটি করব না, চেষ্টার কোনো ত্রুটি হবে না। দেখুন না, প্যানেলের আগের মুহূর্তেও যদি কোনো কেসের মাধ্যমে কিছু কমানোর দরকার হয়, সেটাও হবে। একটু অপেক্ষা করুন। কিন্তু ফান্ডিং না থাকলে কিন্তু কিছু করার থাকবে না। নতুন পুরনো যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে, অনেকে বলছে যে মানে একাডেমিক চেঞ্জ না হলে আমরা ফান্ডিং এর দিকটা অতটা ভাবছি না। তাদের উদ্দেশ্যে বলছি, একাডেমিক চেঞ্জ হোক না হোক, বা নর্মালাইজেশন হোক, কি হচ্ছে একটু অপেক্ষা করুন। তার সাথে সাথে এই যে আইনি পদক্ষেপ, যার দীর্ঘ আরো যে প্রায় 30-40 হাজার জন আমাদের সাথে যুক্ত হবে, সেটা আটকাতে না পারলে আরো বড় ক্ষতি হয়ে যাবে। তখন কিন্তু মানে ইচ্ছে থাকলেও আর উপায় করতে পারবেন না। আমরা 23 স্টেটদেরও বলবো, আপনাদের হয়তো কেউ চেনে না, দেখতে পাচ্ছে না, কিন্তু ফান্ডিংটুকু করুন। ভালোবেসে ফান্ডিং করুন, ভালোবেসে করুন। এটা আইনি পদক্ষেপ ছাড়া কিন্তু কোনো কোনো লাইন নেই, এটা আমি বললাম। এটা যারা বুঝতে পারছেন, নতুন পুরনো প্রত্যেকেই ফান্ডিং করুন। ফান্ডিংটা প্রয়োজন আছে সামনের দিনে। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, সামনের দিনে দেখতে পাবেন। অপেক্ষা করুন। আমাদের এই মুহূর্তে শুধু ফর্ম ফিল আপটা শুরু করতে হবে, এটা খুব দ্রুত। আশা রাখছি কবে, কাদের পরীক্ষা হচ্ছে কাদের পরীক্ষা হচ্ছে না, কাদের জন্য অপেক্ষা করবো আমরা, আমাদের জন্য কারা অপেক্ষা করেছে, কাদের পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, কাদের কি বাদ আছে কি না আছে জানি না। আজকের ডেট 25/9/2025, 1 মাসের মধ্যে কেন হয়নি? কেন হয়নি? কথাটা এইখানে হবে। কেন হয়নি 1 মাসের মধ্যে? কি করে আন্দোলন করতে হয়, কি করে সংঘবদ্ধ করতে হয়, প্রত্যেকেই জানেন ভালো করে।
পেটে খিদে আছে, পেটে খিদে আছে। এই খিদে যতদিন না পর্যন্ত এই লক্ষ্য পূরণ না হচ্ছে, লড়াই থেকে পিছিয়ে আসবো না। লেগেছি যখন সেইভাবে একভাবে লেগে থাকবো। শুধু প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে, যাদের বাবা নেই মায়ের দিকে তাকাবেন, যে মায়ের অবস্থাটা কেমন। আজকে পার্থর মায়ের অবস্থাটা কেমন ভাবুন তো। আজকে দেবী দেখছে, দেবীর মায়ের অবস্থাটা ভাবুন তো কেমন। বাবারা দেখছে যে সন্তানটা আন্দোলন করছে, করতে করতে মারা গেল, বাবারা দেখতে দেখতে মারা গেল, আন্দোলন করছে সন্তানটা। প্রত্যেক সন্তানদের যেমন একটা চাহিদা থাকে বাবা মায়ের কাছে, ঠিক তেমন বাবা মায়েরও কিন্তু একটা চাহিদা থাকে সন্তানদের কাছে। প্রত্যেকটা বাবা মা, আমার লাইফ অনেকেই দেখেন যারা অনেক বয়স্ক ক্যান্ডিডেট, মানে সরি অনেক বয়স্ক মানে বাবা মা যারা দেখেন, অনেকেই টেট উত্তীর্ণ নয়, বা অনেকের কোনো সন্তানরা টেট উত্তীর্ণ নয়। আমারও কিন্তু অনেকের কাছে ফোন করেন, আমার কাছে কোনোভাবে নাম্বার জোগাড় করে, যে তোমাদের আন্দোলনের পাশে আছি, তুমি চেষ্টা করে যাও, আমাদের আশীর্বাদ আছে। আজকে যেটা বলছিলাম, যে বাবাদের বাবা মা কিন্তু আমাদের কাছেও কিন্তু একটা চাহিদা থাকে। মানে কি রকম চাহিদা, সেটা হচ্ছে বাবা মা চলে যাওয়ার আগে যদি সন্তানকে দেখতে পায়, মানে আমাদের যে গণতান্ত্রিক সিস্টেম, এখানে শুধু লড়াই হচ্ছে মানুষ কি করে তার সম্পদ তৈরি করবে। তো আমাদের সম্পদ দরকার নেই, বাবা মা আমাদের যে মধ্য নিম্নবিত্ত যারা আমরা আছি, বাবা মা দেখতে চায় যে আমার ছেলেটা যেন বা আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, দুধে ভাতে থাকে। সে যেন কোথাও গিয়ে একটা মানে তার নিজস্ব একটা এস্টাবলিশড হয়, যাতে ওর ফিউচারটা ও ঠিকঠাক দেখে নিতে পারে। এটা দেখলে বাবা মা যখন দেখবে ছেলে ছেলে বা সন্তান সচ্ছল বা একটা ভালো জায়গায় আছে, তখন বাবা মার কিন্তু এটাই দেখতে দেখতে বাবা মা কিন্তু হারিয়ে যাবে শান্তিতে। কিন্তু কোনো বাবা মা যদি দেখে সন্তান অসহায় অবস্থায় পড়ে আছে, সেই অবস্থায় যদি চোখ বন্ধ করতে হয়, পৃথিবী থেকে ছাড়তে হয়, তার মতো দুঃখ, তার প্রাণে যে দুঃখ, সেই দুঃখ কিন্তু সারা জীবন থেকে যায়। আর সেই সন্তান যতদিন বাঁচবে মনে থাকবে যে আমার বাবার সামনে কতবার আন্দোলনে গেছি, বাবা দেখে যেতে পারলো না আমার আমার সফলতাটা। এটা সারা জীবন মনে থাকবে ওই পার্থ আর ওই দেবীদের। এগুলো একটু কেউ যদি মন থেকে ফিল করতে পারেন তো খুব ভালো। দেখুন, শিক্ষক সবাই হতে পারবো, কিন্তু আগে কিন্তু আমাদের মানুষ হতে হবে। আগে আগে সহানুভূতিশীল হতে হবে। লাইফটা দীর্ঘায়িত হচ্ছে, তবু আবারও বলছি, অনেকে হয়তো লাইফটা সরিয়ে দিয়ে হয়তো ডেমো দেখছে, কিংবা হয়তো মক বন্ধুদের সাথে কলিং করে হয়তো মক ইন্টারভিউ নিচ্ছে। হবে সবই, কিন্তু আগে মানুষ হতে হবে। আগে মানুষ হতে হবে, আগে সহানুভূতিশীল হতে হবে। তাহলে তো অন্যের কষ্টে তো নিজের কষ্টটা অনুভব করতে পারবো। ঠিক আছে, যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা। খুব দ্রুত আমরা হয়তো কাল বাদে পরশু আমরা হয়তো মুখ্যমন্ত্রীর কাছে যাব। তারপর আমরা বেশ কয়েকটা দিন ওয়েট করব। এই লাইভ তো অনেকেই দেখছেন, প্রাইমারি পর্ষদ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। তারপর 2-4 দিনের মধ্যে কিন্তু আমরা কর্মসূচি ঘোষণা করব। আর এবার পর্ষদ সভাপতিকে অবশ্যই নিচে নামতে হবে। আজকে যদি আমরা 10,000 জন পথে নামতে পারি, 10,000 জনের জন্য প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি নিচে এসে কথা বলবেন। আমরা কিন্তু কোনো লিফটে উপরে উঠবো না, কোনো প্রতিনিধি দল যাবে না। প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতিকে নিচে আসতে হবে। এটা আমাদের স্বার্থে তৈরি, আমাদের ডেভেলপের জন্য তৈরি। আর আমাদের ডেভেলপ হওয়া মানে শিক্ষার্থীদের ডেভেলপ হবে। এইটা কথা আপনারা মাথায় রাখবেন। ওই যে প্রাইমারি পর্ষদ, শিক্ষা পর্ষদ, সমস্তটাই শিক্ষার্থীদের কল্যাণের জন্য। শিক্ষার্থীদের কল্যাণের জন্য ওটা তৈরি, প্রত্যেকের ট্যাক্সের পয়সা। ঠিক আছে, সেখানে যদি আমরা 10,000 জন পথে নামি, 10,000 জনের জন্য একজন নিচে নেমে কথা বলবে। এটা শেষ কথাই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, পড়াশুনো করুন, নিজের জায়গাটাও ঠিকঠাক রাখুন। আর আন্দোলন হবে ন্যায্য অধিকারের দাবিতে। আর এই আন্দোলনটা কিন্তু রাতে থাকার আন্দোলন। আমরা রাতে ওখানে থাকবো, যতক্ষণ না পর্যন্ত পোর্টাল খুলে একটা দুটো করে ফর্ম ফিল আপ না শুরু হচ্ছে। ওই আন্দোলন ওখানেই থাকবে, ওখানে বসে থাকবো। আমাদের জায়গা করে দেবে পুলিশ, ওখানে বসে থাকবো। তাদের অনুরোধ করবো পুলিশ প্রশাসনকে, যে আপনারা ভালো আছেন, চাকরি করছেন, আমরা ভালো নেই মোটেই। আমার বাবাকে ডাক্তার দেখাতে পারছি না, তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। এরকম প্রত্যেকটা ঘরে ঘরে বাবা মা অসুস্থ, অনেকের বাবা দেখতে দেখতে মারা গেছেন ছেলের এই আন্দোলন। সেই বাবাকে ফিরিয়ে আনতে পারবেন আপনি? প্রশ্ন হবে চোখে চোখ রেখে। প্রত্যেকে তৈরি থাকুন, প্রত্যেকে তৈরি থাকুন। রাজপথে রাত্রে থাকবো, পুলিশ প্রশাসনকে সহযোগিতার বার্তা দেবো। প্রত্যেকের মধ্যে খিদে রয়েছে, এই সহযোগিতার বার্তা দিয়ে আমরা যাব। সবাই সুখী আছে, আমরা সুখী নেই। আমার বাবা মায়ের চোখের জল আমার কাছে বেশি মূল্যবান। প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাটাই বলবো।
আসুন একসাথে লড়াই হোক, একসাথে শুরু হোক, এটা ন্যায্য দাবি। পুলিশ প্রশাসনও জানে 9 তারিখের আন্দোলনে বলা হয়েছিল যে আপনাদের যেটা দাবি সেটা তো দেওয়া হয়েছে, এবার কাজ শুরু হবে। কিন্তু 1 মাসের মধ্যে সেই কথা কিন্তু প্রাইমারি পর্ষদ পালন করেনি। 1 মাসের মধ্যে পালন করেনি। 1 মাসের মধ্যে অপেক্ষায় ছিলাম, কোনো আন্দোলন হয়নি, শান্তিপূর্ণভাবে মিছিল করে দেখিয়েছি। উচিত ছিল প্রাইমারি পর্ষদ সভাপতির যে কাজটা শুরু করার দরকার। আমাদের মন নেই, আমাদের বাবা মা নেই, আমাদের নিজস্ব প্রাণ নেই, আমাদের কোনো চাহিদা নেই, জীবন যৌবন রাস্তায় পড়ে যাচ্ছে, বছরের পর বছর রাস্তায় আন্দোলন করছি আমরা। নেই, একটা মানুষের বয়স নেই। একটা মানুষের সদানন্দ বসাক বয়স হয়েছে, দেখছে 40-এর গায়ে বয়স, বারে বারে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে দাদা কবে হবে। আজও ফোন করেছিল, রিসিভ করতে পারিনি। কান্নাকাটি করছে, বাবা প্যারালাইসিসের রোগী, বাড়িতে পড়ে আছে, যে বিয়ে করতে খুব ইচ্ছে হয় কিন্তু আমি একটা কোম্পানিতে কাজ করি, এই কোম্পানি দিতে হবে না। বাবার ওষুধ, মায়ের ওষুধ, বাড়ির বিধবা বোন রয়েছে তার ওষুধ। তো দাদা বিয়ে করতে, সন্তান হবে, এটা তো সবাই পছন্দ করে, আমিও চাই সংসার করতে, কিন্তু আমার লাইন নেই কোনো। আর এইবারে যা ভ্যাকান্সি দিয়েছে, এবার যে কি হবে তার কোনো বুঝতে পারছি না কি অবস্থা। কথাগুলো শুনলে অনেকে হাসবেন, কিন্তু হাসি না হয়, এই কথার মধ্যে অনেক লুকিয়ে আছে, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক প্রতিবাদ। আসুন প্রত্যেকে। আর 2-4 দিন, 1 সপ্তাহ একটু ওয়েট করবো, যদি ফর্ম ফিল আপ শুরু হয় ভালো, ছুটে চলো পর্ষদে, ছুটে চলো, গেটে বসো, রাত কাটাবো। আজকে যেরকম শীতকালে অনেক রাত কাটিয়েছি, খোলা আকাশের নিচে 2 বার ধর্ণা করেছি। প্রত্যেকের উদ্দেশ্যে বলুন, ইউটিউবারদের বলুন, প্রত্যেকেই যাবো আমরা। আর লিডার যারা, মানে যারা লিডারশিপ, যারা নেতৃত্ব দেয়, তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেলেও, পুলিশে আটকে দিলেও আন্দোলন চলবে। ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন, কোনো হিংসা নয়, কোনো সরকারি সম্পত্তি নষ্ট নয়। পরিষ্কারভাবে বলছি, শান্তিপূর্ণভাবে গিয়ে বসে পড়ুন, গান্ধীজির নীতিতে গিয়ে বসে পড়ুন, অহিংস নীতিতে গিয়ে বসে পড়ুন। পর্ষদের সামনে জিজ্ঞাসা করুন যে কেন হয়নি আমাদের, জিজ্ঞাসা করুন কেন করেননি 1 মাসের মধ্যে। আমাদের তো কোনো ত্রুটি রাখা হয়নি। আমাদের গাড়ি দেওয়া হয়েছে, গাড়িতে করে আমরা, এসি গাড়িতে করে আসবেন অফিসে, এসি গাড়িতে করে এসে নেমে আবার এসি রুমে বসে কাজ করবেন। কেন 1 মাসের মধ্যে হয়নি? আমরা তো জনগণ, সাধারণ জনগণ, আমরা কি ভালোভাবে বাঁচার কোনো অধিকার নেই আমাদের? কেন ডিএলএড করাচ্ছেন, কেন টেট করাচ্ছেন, কিসের কারণে? সেই প্রশ্নের জবাব, সেই প্রশ্নের জিজ্ঞাসা চোখে চোখ রেখে হবে। হবু শিক্ষক, সেইটা সবাই বজায় রাখবেন। কোনো অহিংসা নয়, মানে কোনো হিংসা নয়, সম্পূর্ণ অহিংসা পদ্ধতিতে পর্ষদের সামনে বসবো, পর্ষদের সামনে বসবো, জিজ্ঞাসা করব। সভাপতি সামনে থাকবেন, গেটের ওপারে সভাপতি থাকবেন, গেটের এপারে আমরা থাকবো, সামনাসামনি প্রশ্ন জিজ্ঞাসা করব। এটা সম্ভব। পথে নামুন প্রত্যেকে। এটাই বলে শেষ করলাম। আবার দেখা হবে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আর প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো, যারা বাড়ির আশেপাশে আছে, প্রত্যেককে বোঝান, বাড়িতে পড়ুন আর রাজপথে লড়ুন। ধন্যবাদ প্রত্যেককে, শুভরাত্রি। আর বিশেষ কিছু বলার নেই। আমরা সবসময় চেয়েছি একটা আইন অমান্য নয়, কোনো কিছু অমান্য নয়, আমরা মিছিল করে দেখিয়েছি, রাজপথে শান্তিপূর্ণ মিছিল, তারপরেও প্রাইমারি পর্ষদ পদক্ষেপ নেয়নি। আর প্রত্যেক কোচিং সেন্টারের মাস্টারমশাইদের বলবো, প্রত্যেক কোচিং সেন্টার দিকে দিকে, অনেকেই এটা আমাদের নিয়ে প্রচার করেন, কিন্তু প্রত্যেক কোচিং সেন্টারকে একটু বলবো, প্রত্যেকে আসুন ওই দিনটা। প্রত্যেক কোচিং সেন্টার পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, প্রান্তে প্রান্তে, বিভিন্ন জঙ্গলমহল থেকে শুরু করে সুন্দরবন, কোচবিহার, কাকদ্বীপ থেকে শুরু করে, 2 চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া, হুগলি, 2 বর্ধমান থেকে শুরু করে, 2 দিনাজপুর থেকে শুরু করে, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, প্রত্যেকটা জেলার প্রান্তে প্রান্তে যে কোচিং সেন্টার গুলো আছেন, প্রত্যেকেই পথে নামুন। আজকে আপনারা পড়াচ্ছেন, আপনাদের মানে যারা শিক্ষার্থী, মানে আমরা বলতে পারেন হবু শিক্ষক যারা, তাদের স্বপ্ন পূরণ হলে এটাই আমাদের কাছে বড়। কিন্তু এই কম ভ্যাকান্সিতে কিন্তু এদের স্বপ্ন পূরণ হওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককে এক নতমস্তকে প্রণাম। লড়াইটা বিধানসভা অভিযানের মতোই হবে। আসুন শান্তিপূর্ণভাবে রাজপথের লড়াই শুরু করুন, তারপর এখান থেকে বাড়ি যাব একদম। আর ফান্ডিংটুকু করুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ফান্ডিংটুকু করুন, কারণ আইনি পদক্ষেপ সাথে সাথে কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। এটুকুই। শুভরাত্রি প্রত্যেককে।